দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি ফাইটার জেটগুলোর অন্যতম টার্গেট ছিল এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তিলোত্তম কলকাতা এবং বৃহত্তম হাওড়া নগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ সেতু, যা আজ বাংলা তথা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত নির্মাণশৈলী। আজকের গল্পটা এই বিখ্যাত নির্মাণশৈলীকে কেন্দ্র করে। নমস্কার বন্ধুরা, আবার আমার চ্যানেল ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ সুমনে আপনাদের স্বাগত। আমি এখন ঠিক হাওড়া ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সামনে যে গল্পটা উপস্থাপন করব সেটা হচ্ছে হাওড়া ব্রিজ নির্মাণের ঐতিহাসিক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। হাওড়া ব্রিজ কত সালে নির্মিত হয়েছিল, কত বছর লেগেছিল এই ঐতিহাসিক ব্রিজ নির্মাণে, কত টন লোহা লেগেছিল এবং কারা কারা কোন বিখ্যাত ইঞ্জিনিয়াররা এই নির্মাণ শৈলীর সাথে জড়িত ছিল, এই ব্রিজ নির্মাণে এরকম খরচ হয়েছিল এই ব্রিটিশ পিরিয়ডে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। চলুন গল্পটা শুরু করা যাক। ভারতে তখন ব্রিটিশ শাসন জাঁকিয়ে বসেছে। ব্রিটিশ প্রশাসন 1855-56 সালে প্রথম একটা সেতু তৈরির কথা ভেবেছিল। তৈরি হয়েছিল কমিটিও, কারণ ততদিনে নদীর দুপারে জাঁকিয়ে বসেছে ব্রিটিশদের কারবার। তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা। তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতু এবার দরকার। 1862 সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের ওপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন। 29শে মার্চ তিনি প্রয়োজনীয় নকশা এবং উপাত্তসমূহ উপস্থাপনা করেন। এর 8 বছর পর ঠিক হয় একটি সেতু তৈরি করতে হবে। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না। 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু বা পন্টুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। নিচে নৌকা, উপরে পাটাতন, মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা। লম্বায় 1528 ফুট এবং চওড়ায় 48 ফুট। দুপাশে 7 ফুটের ফুটপাত। জাহাজ, স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে 200 ফুট খুলে দেওয়া যেত। স্টিমার এলেই সেতু বন্ধ। ভো ভো শব্দ করে স্টিমার পেরিয়ে যাবে, তারপর আবার খুলবে সেতু। পুরনো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্র্যাডফোর্ড লেসলি। তবে ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ, স্টিমার যাতায়াতের ব্যবস্থা করা। জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত। যানজটের বহরও বাড়ত দিনের বেশিরভাগ সময়, কারণ দিনের বেলাতেই কেবলমাত্র সেতু খোলা যেত। এই ব্যবস্থা চলে 1906 সাল পর্যন্ত। তারপর রাতেও জাহাজের জন্য সেতু খুলে দেওয়ার ব্যবস্থা হয়। তবে রাতে জাহাজ চলাচলের ব্যবস্থা হলেও যানজটের সমাধান হচ্ছিল না। ফলে সে সময় থেকেই হাওড়াতে একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে ব্রিটিশ প্রশাসন। 1906 সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হায়েট এবং কলকাতা পৌর সংস্থার চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. ম্যাকাবে এর নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করে। চিফ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বাধীন কমিটি প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করে। সকল তথ্য উপাত্তের ভিত্তিতে নদীটির উপর একটি ভাসমান সেতুর বদলে একটি বহির্বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি লেসলির, কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে 3টি মাত্র বহির্বাহু সেতু বানানো হয়েছে। নতুন প্রযুক্তি নিয়ে ভারতে পরীক্ষা নিরীক্ষার করতে চাননি তিনি। এরই মধ্যে 1917 সালে বহির্বাহু সেতু প্রযুক্তিতে তৈরি কানাডার পো দ্য কেবেক সেতু ভেঙে পড়েছিল। লেসলি সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষেই মত দিয়েছিলেন। এরপর
1917 থেকে 1927 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের জন্য অর্থনীতিও ধাক্কা খায়। এদেশে আমদানি কমতে থাকে, ফলে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন। 1921 সালে ফাইল ঝেড়ে ফের চর্চা শুরু হয়। 1921 সালে বিশিষ্ট শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গঠন করা হয়। তখন তিনি মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক। কমিটির সদস্য তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিডলে, চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাকলাসন। কমিটি তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মটের পরামর্শ গ্রহণ করেন। স্যার বেসিলই প্রথম সিঙ্গেলসম্যান আর্চ ব্রিজের প্রস্তাব করেন। 1922 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে। তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে বহির্বাহু সেতু নির্মাণের সুপারিশ করা হয়। ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ স্টিমার যাতায়াত করতে পারে। 1926-এ পাস হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট, সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ, যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ। 1935 সালে নতুন হাওড়া ব্রিজের আইন সংশোধিত হয়। পরের বছর ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়। সেতু নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। হাওড়া ব্রিজ নির্মাণ করতে একটিও নাটবল্টু লাগেনি। ব্রিজটি নির্মিত হয়েছে সম্পূর্ণ রিভেট দিয়ে। এই ক্যান্টিলিভার ব্রিজের নদীর দুপ্রান্তের দুটি স্তম্ভ ব্রিজটিকে ঝুলন্ত অবস্থায় ধরে রেখেছে। নদীর মধ্যেখানে কিন্তু এই ব্রিজের কোনো পিলার নেই। হাওড়া ব্রিজের বর্তমান নাম রবীন্দ্র সেতু। 1965 সালের 14ই জানুয়ারি এই নাম পরিবর্তন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ আমেরিকান বাহিনী সিঙ্গাপুর ও রেঙ্গুনে জাপানের কাছে পরাজিত হওয়ার পর জাপানিদের বোমাবর্ষণের অন্যতম লক্ষ্যস্থল ছিল কলকাতা নগর। কারণ জাপানিদের কাছে খবর ছিল কলকাতার মাধ্যমেই ব্রিটিশরা চায়না এবং ভারতের উত্তর পূর্ব সীমান্তে তাদের বাহিনীকে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে। তাই জাপানিরা 1942 সালের ডিসেম্বর মাস থেকে কলকাতার হাতিবাগান, ডালহৌসি স্কোয়ার, কলকাতা বন্দর সহ বিভিন্ন অঞ্চলে জাপানি ফাইটার জেটের মাধ্যমে ভারী বোমাবর্ষণ আরম্ভ করে। 1944 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই বোমাবর্ষণ অব্যাহত থাকে। সৌভাগ্যক্রমে হাওড়া ব্রিজ জাপানিদের অন্যতম লক্ষ্যস্থল হওয়া সত্ত্বেও এই আক্রমণের হাত থেকে রক্ষা পায়। কারণ বিশ্বযুদ্ধ চলাকালীন রয়্যাল এয়ারফোর্সের 978টি গ্যাস বেলুন স্কোয়াড্রন জাপানি বোমার হাত থেকে রক্ষা করেছিল এই ব্রিজকে। হাওড়া ব্রিজ নির্মাণে মূল ঠিকাদার ছিল ডার্লিংটনের ক্লিভল্যান্ড ব্রিজ কোম্পানি, আর সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছিল 3 সুবিখ্যাত কোম্পানি, ব্রেথওয়েট, বার্ন আর জেসপ। 1936 সালে কাজ শুরু হয় এবং 7 বছর লাগে শেষ হতে। খরচ হয়েছিল 250 লক্ষ টাকা। 76 বছর ধরে কলকাতার প্রবেশদ্বার হাওড়া ব্রিজ প্রতিদিন পার করে 1 লক্ষ গাড়ি আর 1.5 লক্ষ পথচারীকে। অথচ প্রথম দিকে মানুষ, পশুচালিত গাড়ি, গুটি কয়েক মোটর আর মিলিটারি ট্রাক চলতো এর ওপর দিয়ে। এই ব্রিজকে ব্যবহারিক ঐতিহ্য আখ্যা দেওয়া হয়েছে। স্টিল এখন এক মহামূল্যবান উপকরণ। ব্রিজ বানাতে এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। স্ট্রাকচারাল, মেটালার্জিক্যাল ও সিভিল 3 ইঞ্জিনিয়ারিংয়ের মিলিত প্রয়াস বলা যেতে পারে একে। আবার এটি ইন্দো ব্রিটিশ যৌথ উদ্যোগের স্মারকও বটে। বর্তমানে ব্রিজের স্টিলের সবচেয়ে বড় সমস্যা মানুষের থুতু ও পানের পিক, এছাড়াও পাখি ও বাদুড়ের বর্জ্য, ফুলবাজারের আবর্জনা। স্টিল পিলারগুলোকে ফাইবার গ্লাস দিয়ে ঘিরে নিয়মিত পরিচ্ছন্ন রেখে এর আয়ু বাড়ানোর চেষ্টা চলছে অবিরাম।
ব্রিজ রং করতে প্রতি বছর 26,000 লিটার সীসামুক্ত রং লাগে। বাঙালির আর্থসামাজিক জীবনে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের গুরুত্ব অপরিসীম। বড়বাজার, পোস্তা অঞ্চলের বাণিজ্য, ডালহৌসি অফিস পাড়ার ব্যস্ততা সব কিছুরই জীবনরেখা এই ব্রিজ। সারা বিশ্বে দৈর্ঘ্যের বিচারে এটি 6ষ্ঠ ক্যান্টিলিভার ব্রিজ। রবীন্দ্রনাথের কবিতায় সে আসে, হাওড়ার বীজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। আবার অশোক কুমার, মধুবালা, হেলেন অভিনীত ছবির নাম হয় হাওড়া ব্রিজ। লন্ডনের টাওয়ার ব্রিজ বা আমেরিকার ব্রুকলিন ব্রিজের মতোই এ শহরের প্রতীক হয়ে সে রয়ে গেছে 75 বছর। শারদীয়ার আগমনী বার্তা দিতে আর্ট কলেজের ছাত্রছাত্রীরা হাওড়া ব্রিজকে তুলির টানে সাজিয়ে তুলেছে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এই ব্লগটি শেষ করছি। আবার কোনো নতুন গল্প নিয়ে পরবর্তী ব্লগে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজো ভালো করে কাটাবেন।